ছোটবেলায় যখন স্কুল ব্যাগ কাঁধে করে স্কুলে যেতাম তখন সেই বই ভর্তি ব্যাগের ওজনটা বড্ড বেশি মনে হতো। আর মনে মনে ভাবতাম, কবে যে এই ভার বওয়া থেকে মুক্তি পাব, কবে যে বড় হব। আর বড় হবার পর জীবনের বোঝা বইতে শুরু করলাম যখন, তখনই বুঝলাম ছোটবেলার সেই বইয়ের বোঝাটাই যেন বেশি হালকা ছিল, ভালো ছিল। জীবন এত বোঝা চাপিয়ে দিয়েছে পিঠে যে তার ভার আর বইতে পারছি না। চাকরিটা হারিয়ে এই পার্কের বেঞ্চে এসে যে বসতে পারবো সেটাও ভাবিনি। মাথার ভেতর সারা বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরছিল। হাঁটতে হাঁটতে চোখে মুখে অন্ধকার দেখছিলাম। ভাবছিলাম রাস্তায় হয়তো গাড়ি চাপা পড়ব। হ্যাঁ বল। দাদা, তোর কি অফিস থেকে ফিরতে দেরি হবে? না, কেন, কি হয়েছে? কিছু হয়নি, বলছিলাম যে মায়ের ওষুধগুলো তো শেষ হয়ে গেছে, দুদিন হলো। তুই আজ আসার সময় ওষুধগুলো নিয়ে আসতে পারবি? কি রে বল, পারবি? আমি কি বলবো বুঝে উঠতে পারলাম না। আমি কোন মুখে আমার ছোট বোনটাকে বলবো যে মাসের মাঝখানে আমার চাকরিটা চলে গেছে, হাতে কানা করি নেই। তিয়াশা, আমি দেখছি, তুই রাখ। কি করব? মায়ের ওষুধ মানে প্রায় ১,৫০০ টাকা। কার কাছে টাকা চাইব, কার কাছে? হ্যাঁ, মনে পড়েছে, শ্যামলদাকে একবার ফোন করি। শোন, তোদের আই কন্ট্রাক্টটা আরও ভালো করতে হবে, বুঝলি? না হলে দর্শক রিলেট করতে পারবে না। ব্যাপারটা বোঝবার চেষ্টা কর। এই দাঁড়া, কে আবার ফোন করছে দেখি। হ্যালো, শ্যামলদা? হ্যাঁ বলছি, বল। শ্যামলদা বলছি, এই মাসে তো আমাদের ৬টা শো আছে শুনলাম। হ্যাঁ সে তো আছেই। তো শ্যামলদা, আমার কিছু টাকা অ্যাডভান্স লাগবে, ভীষণ দরকার। টাকা অ্যাডভান্স? বলছি তুই একবার দেখা কর আমার সাথে, ওর সাথে কিছু দরকারি কথা আছে। আচ্ছা ঠিক আছে, আসছি এক্ষুনি। আমি জানি শ্যামলদা কি বলবে। আসলে আমি যে থিয়েটার গ্রুপে থিয়েটার করি, শ্যামলদা তার ডিরেক্টর। গ্রুপে আমি ছাড়া সবাই রেগুলার রিহার্সাল করে। শো এগিয়ে আসছে, তাই হয়তো আমাকে রেগুলার রিহার্সালে আসবার কথা বলবে। বললে বলুক, তা যদি বলে তাহলে আর কোনো অসুবিধে নেই। এবার থেকে আমার আর রেগুলার রিহার্সালে যেতে কোনো সমস্যা নেই, যাব। এবার থেকে থিয়েটারটা মন প্রাণ দিয়ে করব। অভিনেতা হবার যে স্বপ্ন চোখে নিয়ে বড় হয়েছি সেটা আমাকে পূর্ণ করতেই হবে। তুই দিবা স্বপ্ন দেখছিস তন্ময়? আমি বেঁচে থাকতে আমার মেয়ের সঙ্গে তোর বিয়ে আমি কিছুতেই দেব না। তুই কি করে ভুলে গেলি আমাদের বংশের ইতিহাস? ভুলে যাইনি কাকা, আর ভুলে যাইনি বলেই তোমার পরিবারের সাথে আমার পরিবারের সেই পুরনো শত্রুতাকে আমি আত্মীয়তাই বদলে দিতে চেয়েছি। শ্যামলদা, ও তুই এসেছিস, আয়। শ্যামলদা, তন্ময়ের চরিত্রটা তো আমি করি, ওটা নীলোৎপল করছে কেন? হ্যাঁ ঠিক এই কথাটা বলবো বলেই তোকে ডেকেছি। বলছিলাম যে তোকে আর গ্রুপে আসতে হবে না, বুঝলি? এটা কি বলছো শ্যামলদা? হ্যাঁ ঠিকই বলছি ভাই, আর নেহাত বাধ্য হয়েই বলছি। তুই বড্ড ইরেগুলার, ঠিক মতো রিহার্সালে আসিস না। শ্যামলদা, আমি এবার থেকে রোজ আসবো। না না ঠিক আছে, তার আর দরকার নেই। আসলে নীলোৎপল ভালোই করছে, ও নতুন ছেলে, তাই ওই করুক। তাছাড়া নতুনদেরও তো একটু সুযোগ দিতে হবে নাকি রে? হ্যাঁ, আর ছেলেটা বড্ড ডেডিকেটেড। ঠিক আছে, তোমরা যখন সিদ্ধান্ত নিয়েই নিয়েছো তাহলে আমি আর কি বলবো। চলে যাচ্ছি, তবে একটা কথা মনে রেখো, এর জন্য তোমাদের মাসুল দিতে হবে। হ্যাঁ, বড় বড় কথা শুধু। নে তোরা আর একবার রাঁধছু যা। একটা চা দেবেন। কাগজটা কি আজকের? হ্যাঁ আজকের। ডেলিভারি বয় চাই, নাম্বারটা দেখি তো। হ্যালো, হ্যাঁ নমস্কার, আমার নাম আদিত্য চক্রবর্তী। আমি আজকের কাগজে আপনাদের বিজ্ঞাপনটা দেখে ফোন করছি।
হ্যাঁ, আমি কাজটা করতে চাই। আমার বাড়ি বনগাঁতেই। আচ্ছা, ঠিক আছে স্যার, আমি কালকেই আপনাদের দোকানে আসছি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। দেখুন, এই কাজে টাইম সম্পর্কে সিরিয়াস হওয়াটা কিন্তু সব থেকে বেশি জরুরি। তাই আমার কর্মচারীরা কেউ 2 মিনিট লেট করলে আমি কিন্তু বরদাস্ত করি না। এটা মেনে নিয়ে যদি কাজ করতে রাজি থাকেন তাহলে বলুন। আমার কোনো সমস্যা নেই স্যার। ঠিক আছে, তাহলে আপনি কাল থেকেই আসতে পারেন। আচ্ছা, আপনার মোটর বাইক আছে তো? আচ্ছা স্যার। গুড। বাইক আপনার, আর তেল খরচ যা লাগবে সেটা আমরা দেব। ওকে, তাহলে কালকে সকাল 9টায় চলে আসুন। সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত ডিউটি। ধরে যেন প্রাণ ফিরে পেলাম। একটা চাকরির এখন সবথেকে বেশি প্রয়োজন ছিল, সেটা পেয়ে যেন হাতে চাঁদ পেলাম। প্রথম 2 দিন ভালোই কাটলো। 2 দিনে যা বকশিস পেলাম তাই দিয়ে মায়ের ওষুধ কিনলাম। তৃতীয় দিন সব ডেলিভারি শেষ করে অফিসে ফিরতেই ম্যানেজার বাবু আমাকে ডেকে বললেন, আদিত্য, তোমাকে এখনই একবার কাঞ্চনা যেতে হবে। কান শোনা এখন? হ্যাঁ, আসলে একটা বড় অর্ডার ঢুকেছে এক্ষুনি। 4টে বড় সাইজের পিৎজা ডেলিভারি দিতে হবে। এদিকে সবাই চলে গেছে, শুধু তুমিই আছো। তুমি তাহলে ওটা একটু করে দিয়ে যাও প্লিজ। যাব না বললেই চাকরিটা চলে যাওয়ার সম্ভাবনা প্রবল। তবু বললাম, স্যার, কানসোনা তো এখান থেকে অনেকটা দূর, আর তাছাড়া আমি ওদিকে আগে তেমন একটা যাইনি কখনো, রাস্তাঘাট কিছুই চিনি না। আরে, এটা কোনো সমস্যা আজকের দিনে? আমি তোমাকে লোকেশন পাঠিয়ে দিচ্ছি, গুগল ম্যাপ দেখে চলে যাও। আর কিছুই বলার নেই, বেরিয়েই পড়তে হলো। চেনা শহর ছাড়িয়ে রাতের অন্ধকারে অচেনা এক প্রান্তের দিকে এগিয়ে চললাম। গুগল ম্যাপ অনুযায়ী একটা বাড়ির সামনে এসে দাঁড়ালাম। আশেপাশে আর কোনো বাড়ি নেই, অনেকটা ফাঁকা জায়গা, তার ভেতরে একটা বাড়ি। বাড়িটাতে কোনো আলো জ্বলছে না। দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেলটা চাপলাম, কিন্তু ভেতরে বেল বাজবার কোনো শব্দ পেলাম না। বেলটা বোধহয় খারাপ হয়ে গেছে। দরজায় টোকা দিতে যাব, এমন সময় ভেতর থেকে দরজাটা খুলে গেল। আমার সামনে এসে দাঁড়ালো একজন ভদ্রলোক, কিন্তু আমি তো দরজায় টোকা দিইনি। তাহলে ইনি কিভাবে বুঝলেন যে আমি বাইরে এসে দাঁড়িয়ে আছি? অর্ডার করেছি সেই কখন, আর এখন এলেন? এরকম লেট করলে চলে? আসুন, ভেতরে আসুন। না না, আমি আর ভেতরে যাব না। আসলে এই দিকটায় আগে কখনো আসিনি তো, আর আমাদের দোকান থেকে এটা অনেকটাই দূরে, তাই একটু সময় লাগলো। সরি। ঠিক আছে ঠিক আছে, আপনি ভেতরে আসুন। আমার 2 মিনিট লাগবে টাকা আনতে। বলেই লোকটা আমার মতামতের অপেক্ষা না করে গটগট করে ঘরের ভেতরে চলে গেল। আমি আর কি করি, কলের পুতুলের মতো সুরসুর করে ঘরের ভেতরে গিয়ে সোফায় বসে পড়লাম। লোকটা বলেছিল 2 মিনিট, কিন্তু প্রায় 10 মিনিট হয়ে গেল। লোকটার আসার নামে দেখা নেই। দেওয়ালের উল্টো দিকে টাঙানো ছবিটার দিকে বারবার চোখ যাচ্ছে। এক ভদ্রলোক, তার সাথে একজন মহিলা, ওনারই স্ত্রী হবে। এদের দুজনকে আমার কেমন যেন চেনা চেনা লাগছে মনে হচ্ছে, যেন কোথাও দেখেছি, কিন্তু কোথায় যে দেখেছি সেটাই মনে করতে পারছি না। সে যাই হোক, আমার দরকার টাকাটা নিয়ে এখান থেকে বেরিয়ে যাওয়ার। রাত হয়েছে অনেক। অসুস্থ মাকে আগলে বাড়িতে বোন একা, আমার তাড়াতাড়ি ফেরাটা জরুরি। কি করব? একবার ওপরে গিয়ে দেখব, সেটা ছাড়া তো আর কিছুই করবার নেই মনে হচ্ছে। তাই করি। সিঁড়ি দিয়ে ওপরে উঠে দেখলাম ওপরে 2টো ঘর পাশাপাশি, দুটোরই দরজা বন্ধ। একটা মৃদু পচা গন্ধ নাকে আসছে। ঘরের কোথাও ইঁদুর টিঁদুর মরেছে হয়তো। তাছাড়া বাড়িটা কেমন যেন রহস্যময়। গোটা বাড়িতে কোনো আলো জ্বলছে না কেন? লোডশেডিং চলছে? হতে পারে হয়তো। তা হলেও এত বড় একটা বাড়িতে একটা চার্জার লাইট, নিদেন পক্ষে একটা মোমবাতি জ্বলা দরকার ছিল। প্রথম দরজাতেই আগে টোকা মারি বরং। এগিয়ে গিয়ে প্রথম দরজার গায়ে হাত রাখতেই
সেটা সশব্দে খুলে গেল। আর তারপর সামনে যা দেখলাম তাতে আমার বুকের রক্ত হিম হয়ে গেল। ঘরের মেঝেতে পড়ে আছে দুটো পচা গলা মৃত শরীর, একজন ওই ভদ্রলোক আর একজন ছবিতে দেখা সেই মহিলা। আর তাদের পাশেই পড়ে আছে কতগুলো পিৎজার টুকরো। দেখেই বোঝা যাচ্ছে যে সেগুলো আজকের টাটকা পিৎজা নয়, সেগুলো অনেক দিন আগের পচে যাওয়া পিৎজা। মৃত শরীর আর পচা পিৎজা মিলেমিশে এক তীব্র বিকট গন্ধে আমার গাটা গুলিয়ে উঠল। ঘরের ভেতর থেকে বেরোতে যাব বলে পেছন ফিরতেই দেখলাম ঘরের দরজাটা আপনা আপনি বন্ধ হয়ে গেল। হঠাৎ আমার ঘাড়ের পেছনটা কেমন যেন ঠান্ডা অনুভব হলো। সে অন্যরকম ঠান্ডা, যেন 1 কুইন্টাল বরফের চাই রয়েছে ঠিক আমার মাথার পেছনে। ভয়ে পেছন ঘুরতে সাহস হলো না, কিন্তু পরিষ্কার বুঝতে পারছি যেন আমার ঘাড়ের কাছে কেউ এসে দাঁড়িয়েছে। এইবার শুনতে পেলাম তাদের গোঙানির শব্দ। মনে হলো একটা ঠান্ডা সরীসৃপ যেন আমার শরীর পেঁচিয়ে ওপরে উঠছে। পেছনে একজন নয়, দুজনের উপস্থিতি টের পাচ্ছি আমি। আর তারা যে কারা সেটাও বুঝতে পারছি। ঘোর বিপদে পড়েছি। মাথার পেছনে যারা, তারা ইহ জগতের কেউ নয়। তারা যে কোন জগতের প্রতিনিধি তা আমি জানি না, শুধু জানি তারা আজ আমাকে এখান থেকে বেঁচে ফিরতে দেবে না। হঠাৎ একটা কথা মনে পড়ল। আমি ব্রাহ্মণ সন্তান। গত 6 মাস হলো আমার পইতে হয়েছে নিয়ম মেনে সন্ধ্যা আহ্নিক করি, ইষ্টমন্ত্র জপ করি। নিষ্ঠাবান পইতেধারী ব্রাহ্মণের কোনো ক্ষতি করতে পারে না অপশক্তি। আজ তাহলে প্রমাণ হোক। হাত জোর করে চোখ বুজে আমার আরাধ্য দেবতার মন্ত্র জপ করতে থাকলাম। একটা সময় টের পেলাম পচা গন্ধটা আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে গোঙানির শব্দটা। বাতাস যেন শান্ত স্বাভাবিক হয়েছে। তখন চোখ খুললাম। তারপর চারিদিকে তাকিয়ে দেখলাম সারা ঘর খালি, কোথাও কোনো কিছু নেই। না, আমি ভুল দেখিনি এতক্ষণ, আর স্বপ্নও দেখিনি। যা দেখেছি তা সত্যি। তার মানে সত্যিই মন্ত্র কথা বলে, প্রকৃত মন্ত্রের জোর আছে। এইবার যেন মনে হলো এক অদম্য জোর ফিরে এলো আমার শরীরে। কোথায় ভয়? কিসের ভয়? ভয়কে জয় করতে পারবার যে দুর্নিবার আনন্দ আছে, তাই প্রথমবার টের পেলাম। না, আমি ভয়কে জয় করিনি, আমি জয় করেছি সাক্ষাৎ মৃত্যুকে। সকালে ঘুম ভাঙতে একটু দেরি হয়ে গেল। টের পেলাম সারাটা শরীর প্রচণ্ড ব্যথা, চোখ মুখ ছলছল করছে। আমার জ্বর আসছে বোধহয়। এই সময়টায় ফোনটা বেজে উঠল। ম্যানেজার বাবু, 9:30 বেজে গেছে। নিঘাত চাকরিটা গেছে আজকে। হ্যালো আদিত্য, তুমি ঠিক আছো? হ্যাঁ ঠিক আছে স্যার, তবে কালকের অর্ডারটা। থাক, ওসব কথা থাক এখন। দোকানে আসছো আজকে? হ্যাঁ আসছি। ঠিক আছে, এসো, তারপর কথা হচ্ছে। ফোনটা রেখে রীতিমতো অবাক হয়ে গেলাম। ম্যানেজার বাবু কড়া ধাতের মানুষ, যিনি 2 মিনিটের দেরি বরদাস্ত করেন না। আর আজ আমার ইতিমধ্যেই 40 মিনিট লেট হয়ে গেছে, তবু কিছু বললেন না। দেখা যাক গিয়ে। আসলে আমারই ভুল হয়েছে কালকে তোমাকে ওখানে পাঠানো। স্যার, আপনি জানেন কাল রাতে কি ঘটেছে? না জানলেও আন্দাজ করতে পারছি। কাল রাতে তোমাকে আমি কাঞ্চনা পাঠিয়ে বাড়ি চলে যাই। বাড়িতে গিয়ে আমার টেবিলে রাখা একটা খবরের কাগজে আমার চোখ পড়ে। ওই কাগজটাতেই আমরা শেষ বিজ্ঞাপনটা দিয়েছিলাম, মানে যেটা দেখে তুমি ইন্টারভিউ দিতে এসেছিলে। ওই কাগজে আমাদের বিজ্ঞাপনের ঠিক নিচে একটা খবর ছাপা হয়েছিল। হঠাৎ আমার চোখ পড়ে গেল সেই দিকে। কাঞ্চনায় খাবারের বিষক্রিয়ায় মৃত স্বামী স্ত্রী। ঠিকানায় যে বাড়ির কথা বলা হয়েছে, আমার মনে পড়ল সেই বাড়িটাতেই তুমি পিৎজা ডেলিভারি করতে বেরিয়েছো। এমনকি যে মৃত ব্যক্তির নাম কাগজে বেরিয়েছিল সেই নামেই আমি অর্ডারটা রিসিভ করি কাল রাতে। আমার সন্দেহ হলো মৃত ব্যক্তি পিৎজা অর্ডার করবে কিভাবে। তাই আমি তক্ষুনি পুলিশ নিয়ে ছুটে গেলাম কাঞ্চনায়। গিয়ে দেখলাম বাড়ির সামনে রাস্তায় তুমি অজ্ঞান হয়ে পড়ে আছো। তারপর আমরাই তোমাকে হাসপাতালে নিয়ে যাই। তারপর সেখান থেকে তোমাকে বাড়িতে নিয়ে আসি। তোমার কিছু মনে থাকবার কথা না,
কারণ সেই সময় তুমি একটা সাংঘাতিক ঘোরের মধ্যে ছিলে। আমার এবার মনে হলো কেন আমার ছবিতে দেখা সেই লোকটাকে আর সেই মহিলাকে চেনা চেনা লাগছিল। খবরের কাগজে ওদের দুজনের ছবি আমিও তো দেখেছিলাম। তোমার জন্য একটা খারাপ খবর আছে আদিত্য। হ্যাঁ, আই এম সরি টু সে, তোমার এই চাকরিটা আর নেই, কারণ তুমি এই কাজের যোগ্য নও। আমার অপরাধ স্যার? তুমি একজন মিথ্যেবাদী। মিথ্যেবাদী? তা নয় তো কি? হ্যাঁ আদিত্য, তুমি বোধহয় জানো না, এই ব্যবসা ছাড়াও আমার আরও একটা পরিচয় আছে। আমি অগ্রগামী থিয়েটার গ্রুপের হতভাগ্য মালিক। তুমি অগ্রগামী থিয়েটার গ্রুপের নাম শুনেছ নিশ্চয়ই। আমি সেই অগ্রগামীর হতভাগ্য মালিক, তাই থিয়েটারের যাবতীয় খুঁটিনাটি খবর আমার কাছে থাকে। আদিত্য চক্রবর্তীর নাটক আমি অনেকবার দেখেছি। আদিত্য চক্রবর্তী আমার ভীষণ একজন পছন্দের অভিনেতা, কিন্তু মেকআপ ছাড়া তাকে সামনাসামনি দেখলে যে চিনতেই পারবো না, সেটা তো ভাবিনি কখনো। আর সেই আদিত্য চক্রবর্তী যে আমার দোকানে পিৎজা ডেলিভারির কাজ করতে আসবে, সেটা কি ভাবা যায়? তুমি এটা বলনি কেন আগে? না, আসলে থাক থাক, আসল নকল আমি বুঝি আদিত্য। শোনো, তুমি কালকের থেকে আমার থিয়েটার গ্রুপে টোটাল দায়িত্ব নেবে। ওয়ার্কশপ করানো, নতুন অভিনেতা তৈরি করা, শো হ্যান্ডেল করা, এই সব দায়িত্ব নিতে হবে তোমাকে। আর তোমাকে বলে রাখি, সামনের মাসেই আমি নতুন একটা বাংলা ছবি প্রডিউস করছি। এখনও তার ক্যারেক্টার কাস্টিং হয়নি। আমরা একটা লিড ক্যারেক্টার খুঁজছিলাম। গল্পটা যেরকম, তাতে আদিত্য চক্রবর্তী ছাড়া লিড ক্যারেক্টারে তো আর কাউকে ভাবতে পারছি না, বিশেষ করে সে যখন হাতের নাগালেই রয়েছে। কি তুমি প্রস্তুত তো? এটাও সম্ভব? ভাগ্যের চাকা এইভাবেও ঘোরে কখনো? আমি আবেগে একটা কথাও বলতে পারলাম না, শুধু সামনে বসে থাকা মানুষটার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকলাম। কোন ভাষায় আমি তাকে কৃতজ্ঞতা জানাবো সেই ভাষা আমার জানা নেই।